এই ২০২৫ সালে বার্সেলোনা আর পিএসজির মধ্যে যে পার্থক্য অনেক বেশি, সেই জিনিসটা আনফরচুনেটলি আমরা আবারও বুঝতে পারলাম। অনেকে জিনিসটা বিশ্বাস করতে চান না। যেই অবিশ্বাসের বিষয়টা আমরা দেখেছিলাম গত সিজনের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল এবং ফাইনাল স্টেজে, ইন্টার মিলান যখন পিএসজির কাছে ৫-০ গোলে ফাইনালে বিধ্বস্ত হলো, তখন অনেক মানুষজনের কাছ থেকে আমরা শুনেছিলাম যে ইন্টারের জায়গায় যদি বার্সেলোনা থাকতো তাহলে হয়তো বা তারা পিএসজিকে হারিয়ে দিতে পারতো, বা অ্যাটলিস্ট আরেকটু কম্পিটিটিভ ফুটবল ম্যাচ খুব সম্ভবত হতো। এরকম আমরা শুনেছিলাম, এবং আমাদের মনে তখন থেকে একটা আগ্রহ ছিল যে বার্সেলোনার টিমটা যেরকম প্রতিনিয়ত উন্নতি করছে, এই টিমটা যদি পিএসজির মতো সুপারস্টার এবং অল কনকেয়ারিং একটা টিমের এগেনস্টে খেলতে নামে, তাহলে তারা কীরকম পারফর্ম করবে। সো ওইটারই আমরা একটা এক্সাম্পল গত রাত্রে দেখলাম, এবং স্যাডলি আমরা অবজার্ভ করলাম যে বার্সেলোনার স্কোয়াডের কোয়ালিটি বর্তমানে ২-৩ জন খেলোয়াড় ছাড়া কিউমুলেটিভলি পিএসজির ধারে কাছেও নাই, টু বি অনেস্ট। দুই দলেরই অনেক খেলোয়াড় ছিলেন না। পিএসজির তো গোটা ফ্রন্ট লাইনই ছিল না, উসমান দেমবেলে থেকে শুরু করে দেজিরে দুয়ে বা কিচা কাভারাৎস্কেইয়া কেউই ছিল না। কালকের ম্যাচ যদি আমরা দেখি তাহলে মেইন একজন মিডফিল্ডার ফাবিয়ান রুইস ছিলেন না, মার্কিনিওস ছিলেন না। এ সত্ত্বেও কিন্তু পিএসজি দুর্দান্ত খেললো। হ্যাঁ, স্কোর লাইন হয়তো বা সেভাবে রিফ্লেক্ট করবে না, বিকজ পিএসজি জিতেছে মাত্র ২-১ গোলের ব্যবধানে। কিন্তু গোটা ম্যাচে আমরা যেরকম খেলা দেখলাম দুই টিমের মধ্যে, তাতে বিষয়টা অনেক স্পষ্ট যে পিএসজি যদি দেমবেলে এবং দুয়ের জায়গায় তাদের একাডেমি থেকে দুজন খেলোয়াড়কেও নামিয়ে দেয়, তাও তারা বার্সেলোনার সুপারস্টার খেলোয়াড়দের সঙ্গে একদম কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারবে। সো এই জিনিসটাই আমরা গত রাত্রে পর্যবেক্ষণ করলাম, এবং ইফ আই এম নট রং, পিএসজি এ নিয়ে টানা ৩ বার বার্সেলোনার মাঠে গিয়ে জিতে আসলো। সো একবার দুইবার যখন জিনিসগুলো হয় তখন জিনিসটাকে ফ্লুক বলে দেওয়া যায়। টানা ৩ বার যখন হয় এই জিনিসটা তখন আর ফ্লুক থাকে না, তখন এটা মেনে নিতেই হয় যে বর্তমান সময়ে বার্সেলোনার থেকে পিএসজি অ্যাজ আ স্কোয়াড ফার ফার বেটার। সো এই ভিডিওতে আমি ৩টা রিজন বলবো, ৩টা মেইন রিজন বলবো যে ৩টা কারণে বার্সেলোনা মেইনলি হারছে। নাম্বার 1, আমি আগে ম্যাচ প্রিভিউতে একটা কথা বলেছিলাম যে বার্সেলোনা আন্ডার ফ্লিক মেইনলি 4-2-3-1 ফরমেশনে খেলতে পছন্দ করে, যেখানে অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় দানি ওলমো বা ফার্মিন লোপেজের মধ্যে একজন থাকেন, যিনি কিনা সেন্ট্রাল মিডফিল্ডার নন। সো সেন্ট্রাল মিডফিল্ডারের মতো স্পেস কভারেজ বা ডিফেন্সিভ সলিডিটি আমরা তাদের কাছ থেকে সেভাবে এক্সপেক্ট করতে পারি না। এখন পিএসজির এগেন্সে যদি আপনি নামেন, তাহলে পিএসজির সেন্ট্রাল মিডফিল্ডার কিন্তু 3 জন। হ্যাঁ, সো 3 জনের এগেন্সে 2 জন এমনিতেই নিউমেরিক্যালি বার্সেলোনা একজন কম থাকে সেন্ট্রাল মিডফিল্ডে। সো ওই কমের ঘাটতিটা পোষানোর জন্য অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় যিনি থাকবেন, তার উচিত ডিফেন্সিভলি অনেক বেশি বার্সেলোনাকে সাহায্য করা, পেদ্রি এবং ডিয়ংকে সহায়তা করা, যাতে তারা নিজেদের স্পেসটা ধরে রাখতে পারেন, তাদের যেন নিজেদের স্পেস থেকে বেশি সরে না আসতে হয়। কিন্তু আমরা ফার্স্ট গোলের ক্ষেত্রে কি দেখলাম, পিএসজির সেনি মাইউলু যে গোলটা করলেন, সেনি মাইউলুর গোলটাতে আপনি শুধু দানি ওলমোর পজিশনিং দেখবেন। তিনি ফার্স্টে পেদ্রি এবং ডিয়ং এর মধ্যে একজন সেন্ট্রাল মিডফিল্ডার নুনো মেন্ডেসকে ঠেকানোর জন্য তার নিজের পজিশন ছেড়ে চলে গেলেন, ফলে মিডফিল্ডের জায়গা ফাঁকা হয়ে গেল, যেখানে কিনা দানি ওলমো থাকার কথা। দানি ওলমো সেখানে না থেকে তিনিও নুনো মেন্ডেসকে ঠেকানোর জন্য চলে আসলেন। ঠিক আছে, আপনি যদি ম্যান টু ম্যান মার্কিং করে নুনো মেন্ডেসকে ঠেকাতে চান, ঠেকাতে পারেন, সেটা তো আপনাকে ঠেকাতে হবে। উনি ঠেকালেন না, উনি পিছনে পিছনে কিছুক্ষণ দৌড়ালেন, তারপরে হাঁপিয়ে গিয়ে মাঝ মাঠেই তার তেল শেষ হয়ে গেল, তিনি আর কিছু করতে পারলেন না। পরে তার এই মুভমেন্টের কারণে পেদ্রি এবং ডিয়ং যেরকম সাহায্য পেলেন না, বার্সেলোনা ডিফেন্সে কিন্তু সেরকম সাহায্য পেল না, এবং উনি যে স্পেসটা ফাঁকা করে দিয়ে চলে আসলেন, সেই স্পেসে কিন্তু পিএসজির স্ট্রাইকার সেনি মাইউলু ড্রপ ডাউন করে নুনো মেন্ডেসের সঙ্গে কম্বাইন করে বক্সে অ্যাটাক করে গোল করে আসলেন। সো দানি ওলমোর এই পজিশনাল মিস্টেক গুলো কিন্তু কালকে আমরা দেখেছি। উনি সব মিলিয়ে ভালো খেলেছেন, কিন্তু যেহেতু অ্যাটাকিং মিডফিল্ডার, ওই পজিশনাল অ্যাওয়ারনেসটা এখনো নাই। সো ওইটাই বার্সেলোনাকে অন্যতম একটা সমস্যা এনে দিয়েছে। নাম্বার 2, পাও কুবার্সি। তিনি যেরকম প্রতিভা সম্পন্ন খেলোয়াড়, তিনি যেরকম খেলতে পারেন, গত 2 বছর ধরে আমরা তার যেমন খেলা দেখেছি, এই সিজনে তিনি সেভাবে খেলতে পারছেন না। কেন খেলতে পারছেন না আই ডোন্ট নো, প্রবলি বয়স কম দেখে ওই কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারছেন না, এবং তার ডিফেন্স সঙ্গী কে হবে সেটা নিয়েও কিন্তু একটা আনসার্টেনিটি সবসময় আছে। সেটা এরিক গার্সিয়া হোক বা রোনালদো আরাউজো হোক বা ক্রিস্টেনসেন হোক, একটা কনফিউশন কিন্তু আছেই। সো এই কনফিউশনের প্রভাবটাই খুব সম্ভবত তার উপরে পড়ছে, যে কারণে কিন্তু আমরা দেখছি যে তার অ্যাটেনশন ল্যাপস হচ্ছে। ফার্স্ট গোলটাই দেখেন, একটু আগে যেটা কথা বললাম, সেনি মাইউলু যে নেমে গেলেন, সো ইনিশিয়ালি সেনি মাইউলুকে ম্যানমার্ক করছিলেন পাও কুবার্সি। তারপরে তার কি মনে হলো, তিনি মাইউলুকে ছেড়ে দিয়ে সামনে স্পেসটা কভার করতে চলে গেলেন। স্পেস কভার করে যখন দেখলেন যে না, কোনো কাজ হচ্ছে না, তখন তিনি আবার মাইলুকে লাস্ট ডিচ একটা ট্যাকল করতে গেলেন। এরকম কনফিউশনে থাকলে আসলে গোল খাওয়াই উচিত, বিকজ আপনি আইদার ম্যান মার্কিং করবেন বা স্পেস মার্কিং করবেন, দুইটা একই সঙ্গে আপনি করতে পারবেন না যদি আপনার টাইমিং ঠিক না হয়। সো পাও কুবার্সির এই জিনিসটা আমরা দেখলাম গত কালকের ম্যাচে, তার পারফরমেন্স একদমই ভালো লাগেনি। এবং তার ডিফেন্সিভ সঙ্গীর কথা বলছিলাম, এরিক গার্সিয়া ওয়াজ সারপ্রাইজিংলি গুড। এত ভালো খেলবেন এটা কখনোই এক্সপেক্ট করি না, অ্যাটলিস্ট আমি, বিকজ তাকে আমি কোনো ভালো ডিফেন্ডার হিসেবে গণ্য করি না। এখন এই যে কুবার্সির সমস্যাটা হচ্ছে কেন, বিকজ হ্যান্সি ফ্লিক এক ধরনের ডিফেন্ডার চান মানে কুবার্সির সঙ্গীর জায়গায়, যিনি কিনা একটু প্রোগ্রেসিভ লেভেলের বল প্লেয়িং অ্যাবিলিটি থাকবে, এবং একই সঙ্গে যিনি দুর্দান্তভাবে স্পেস কভার করে ডিফেন্ডিং করতে পারবেন। এই স্পেস কভার করে ডিফেন্ডিং করার গুণটা রয়েছে রোনালদো আরাউজোর, আবার তিনি যেই লেভেলের প্রোগ্রেসিভ পাসার চান, ওই গুণটা রয়েছে আবার গার্সিয়ার। দুইটা গুণ গার্সিয়া বা আরাউজো কারণ নাই, আছে যার, সে মাত্র ইঞ্জুরি থেকে ফিরতেছেন, দ্যাট ইজ ক্রিস্টেনসেন। সো এক্সপেক্ট করছি ক্রিস্টেনসেন ফুল ফিট হওয়ার পরে কুবার্সির সঙ্গে একটা ভালো পার্টনারশিপ গড়বেন।
নাম্বার 3, হান্সি ফ্লিক এই ম্যাচে সাবস্টিটিউট খেলোয়াড় নামানোর দিক থেকে একটু ভুল করেছেন বলে আমার কাছে মনে হচ্ছে। বিকজ বার্সেলোনা ফার্স্টের 30-35 মিনিট জোস খেলছে, পরে দে আর কমপ্লিটলি কি বলবো, বুলশেট, অ্যাবসলিউটলি বুলশেট। পিএসজির প্রেসিং, পিএসজির এক্সপ্যান্সিভ প্লেইং স্টাইলের সঙ্গে তারা যাচ্ছিল না একদমই। সো এখান থেকে বার্সেলোনা ম্যাচে ফিরে আসতে পারতো যদি হান্সি ফ্লিক ভালো কিছু সাবস্টিটিউট করতেন। সবচেয়ে বাজে যে সাবস্টিটিউটটা করছেন সেটা হলো গিয়ে ফেরান তরস যেহেতু গোল করছে, ওইখান থেকেই কিনা মুগ্ধ হয়ে গিয়েছিলেন হান্সি ফ্লিক। ফেরান তরসকে পুরো ম্যাচটা খেলিয়েছেন এবং র্যাশফোর্ডকে নামিয়ে দিয়ে লেভানডস্কিকে 72 মিনিটে মাঠে নামিয়েছেন। র্যাশফোর্ড ওয়াজ ফ্যান্টাস্টিক। স্পেশালি আপনি যখন আলেহান্দ্রো বালদেকে সেকেন্ড হাফে ইন্ট্রোডিউস করবেন তখন ওর সামনে র্যাশফোর্ড থাকলে সুবিধা হয়। আপনি একই সঙ্গে বালদে, লেভানডস্কি এবং ফেরান তরেসকে একসঙ্গে রাখলে বালদেরকেও আপনি ফুললি ইউটিলাইজ করতে পারবেন না, ফেরানকে তো পারবেনই না, লেভানডস্কিকেও পারবেন না। সো মাঠে যদি র্যাশফোর্ড থাকতো তাহলে বালদের সঙ্গে কম্বাইন করে হয়তো বা একটা পয়েন্ট অর্জন করতে পারতো, সেটা হয়নি। সো সাবস্টিটিউট রিলেটেড সমস্যা ছিল হান্সি ফ্লিকের। সো মেইনলি এই 3টা প্রবলেমই আমার কাছে মনে হয়েছে যে বার্সেলোনাকে অন্তত একটা পয়েন্ট অর্জন করতে গত রাত্রে বাধা দিয়েছে। কমেন্ট সেকশনে জানিয়ে দিন বার্সেলোনার সমস্যা সম্বন্ধে আপনি কি আমার সাথে একমত কিনা। লেটস হ্যাভ আ ডিসকাশন।